আইন অমান্য আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী আন্দোলন, যা গান্ধীজির নেতৃত্বে পরিচালিত একটি আন্দোলন। তাহলে এই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34 মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় সর্বভারতীয় আন্দোলন হলো আইন অমান্য আন্দোলন। 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি সারা ভারতে প্রতীকী স্বাধীনতা দিবস পালন হওয়ার পর গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে সরকারের কাছে 11 দফা দাবি পেশ করেন। সরকার তা অগ্রাহ্য করলে তিনি ডান্ডি অভিযানের মাধ্যমে এই আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। আইন অমান্য আন্দোলনের প্রথম পর্ব হচ্ছে ডান্ডি অভিযান। গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন সত্যাগ্রহীকে নিয়ে মতান্তরে 79 ডান্ডি অভিযান শুরু করে। 1930 খ্রিস্টাব্দে 5 এপ্রিল তারা 241 মাইল পথ অতিক্রম করে 24 দিন পর ডান্ডিতে পৌঁছান। 6 এপ্রিল গান্ধীজি স্বহস্তে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। সরকারি ডিপো ধরাশোনায় গান্ধীজি লবণ আইন ভাঙতে চেষ্টা করলে গ্রেপ্তার হন এবং এরপর প্রথমে আব্বাস সাহেবজি এবং পরে সরোজিনী নাইডু ধরাশোনায় লবণ সত্যাগ্রহ অংশগ্রহণ করেন। কর্মসূচি দুটি পর্যায়ে বিভক্ত। আইন অমান্য আন্দোলনের কর্মসূচির মধ্যে অন্যতম ছিল লবণ কর অমান্য, খাজনা ও অন্যান্য কর বর্জন, সরকারি অফিস আদালত স্কুল কলেজ বর্জন। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল ভূমি রাজস্ব 50% হ্রাস করা, আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অধিকার প্রদান প্রভৃতি। বিশেষ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন তামিলনাড়ুতে নেতৃত্ব দেন চক্রবর্তী রাজা গোপালাচারী, অন্ধ্র উড়িষ্যায় গোপবন্ধু চৌধুরী, বোম্বাইয়ে যমুনালাল বাজাজ, পাঞ্জাবে তারা সিং, উত্তরপ্রদেশে কালকা প্রসাদ, বিহারে রাজেন্দ্র প্রসাদ, এলাহাবাদে এমএন রয়, বাংলায় যতীন্দ্র মোহন সেনগুপ্ত প্রমুখ। মহিলাদের মধ্যে কমলা নেহরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলাবালা দেবী প্রমুখ এই আন্দোলনে নেতৃত্ব দেন। প্রসার ক্রমেই এই আন্দোলন গুজরাট থেকে বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, মাদ্রাজ, বোম্বে, দিল্লি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মালাবার অঞ্চলে ছড়িয়ে পড়ে। সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়। উত্তর পশ্চিম সীমান্ত আন্দোলনে নেতৃত্ব দেন গান্ধীবাদী নেতা সীমান্ত গান্ধী খান আব্দুল গফুর খান। তার তৈরি দলের নাম খুদাই খিদমতগার বা ঈশ্বরের সেবক। এই দলের সদস্যরা লাল পোশাক পরত বলে তাদের লাল কুর্তা বলা হতো। কাঁথিতে 40টি গ্রামে লবণ সত্যাগ্রহ ও মধ্যপ্রদেশে অরণ্য সত্যাগ্রহ শুরু হয়। সুরাট জেলায় বারদৌলি তালুক, খেদা জেলা, ব্রোচ জেলার জম্বুরাসে খাজনা বন্ধ আন্দোলন হয়। রায়বেরেলি, বারবাকি, এলাহাবাদ জেলার কালকা প্রসাদ কৃষকদের সংগঠিত করেন এবং জমিদার বিরোধী খাজনা বন্ধের আন্দোলন শুরু করেন। খান আব্দুল গাফফর খানের নেতৃত্বে 24 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত পেশোয়ারে সরকারি প্রশাসন কার্যত অশান্ত হয়ে ওঠে। গান্ধীজি সরকারি নির্দেশ অমান্য করার জন্য ঠাকুর চন্দ্র সিং এর নিন্দা করেন। ঠাকুর চন্দ্র সিং এর সহকর্মীদের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ গান্ধী আরোইন চুক্তির মাধ্যমে গান্ধীজি প্রথম পর্বের আইন অমান্য আন্দোলন স্থগিত রাখেন। প্রথম পর্ব শেষ হয়। তারপর গান্ধী আরোইন চুক্তি 1931 খ্রিস্টাব্দে স্থির হয়। প্রথম গোলটেবিল বৈঠক 1930 খ্রিস্টাব্দের 27শে মে। সাইমন কমিশন রিপোর্ট প্রকাশিত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাইমন কমিশনের রিপোর্ট বিচার বিবেচনার জন্য 1930 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আহ্বান করেন, কিন্তু জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি এই বৈঠকে যোগদান করেননি। যেহেতু ভারতের বৃহত্তম জনসংখ্যার প্রতিনিধি দল কংগ্রেস এই বৈঠকে যোগদান করেনি, ফলত এই বৈঠকের কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জাতীয় কংগ্রেস এই
বৈঠকে যোগদান করেনি। এতে এই বৈঠক মূলত ব্যর্থ হয়, কেননা ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের যারা রিপ্রেজেন্টেটিভ ছিল তারা হচ্ছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের বৈঠকে অংশগ্রহণের সিদ্ধান্ত ব্যর্থ হয়। তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড আশা প্রকাশ করেন যে কংগ্রেস পরবর্তী বৈঠক সমূহে যোগদান করবে। এই প্রচেষ্টায় সরকার বিনা শর্তে গান্ধীজি ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের মুক্তি দেয় জেল থেকে। 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত। এই চুক্তির শর্তানুসারে ঠিক হলো গান্ধী আইন বিরোধী আন্দোলন প্রত্যাহার করে নেবেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান দেবেন। কিন্তু তাতেও কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি, কারণ ভারতবর্ষের তৎকালীন সময়ে স্বাধীনতার বিভিন্ন বিষয় ছিল যেগুলি ব্রিটিশরা কর্ণপাত করে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সেপ্টেম্বর টু ডিসেম্বর 1931 একমাত্র এই বৈঠকে কংগ্রেস যোগদান করে। কংগ্রেসের পক্ষ থেকে শুধুমাত্র গান্ধীজি এই বৈঠকে যোগদান করেন। মুসলিম নেতারা এবং দলিত প্রতিনিধি আম্বেদকর এই বৈঠকে পৃথক নির্বাচনের দাবি তোলেন। এই বৈঠকে ব্যর্থতায় পর্যবসিত হয়। 1932 খ্রিস্টাব্দে পুনরায় আইন অমান্য আন্দোলন শুরু হয়। এটা ছিল আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্ব। তৃতীয় গোলটেবিল বৈঠক নভেম্বর থেকে ডিসেম্বর 1932, এই বৈঠকে দীর্ঘতম গোলটেবিল বৈঠক বলা হয়। এই বৈঠকে কংগ্রেস যোগদান করেনি। 1933 সালে এই বৈঠকে প্রস্তাবগুলি প্রকাশ করা হয় এবং এই প্রস্তাবের ভিত্তিতে 1935 সালের ভারত শাসন আইন রচিত হয়। দ্বিতীয় পর্বের আইন অমান্য আন্দোলন। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধী আরউইন চুক্তির শর্তাদি কার্যকরী না হওয়ায় গান্ধীজি সেখান থেকে ফিরে আসে। 1932 সালের 3রা জানুয়ারি সত্যাগ্রহ ডাক দেন। 1932 সালে জানুয়ারিতে গান্ধী ও বল্লভভাই প্যাটেলকে গ্রেপ্তার করা হয়। সরকার একসঙ্গে 5টি অর্ডিন্যান্স জারি করে কংগ্রেস দলকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। 1932 সালের 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, যেটাকে বলা হয় কমিউনাল অ্যাওয়ার্ড, যা খুব বেশি বিষাক্ত ছিল। এই নীতির বিরুদ্ধে গান্ধীজি 20 সেপ্টেম্বর জারবেদা জেল থেকে অনশন শুরু করেন। 1932 খ্রিস্টাব্দে 25শে সেপ্টেম্বর গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ধর্মের বিভেদ ঠেকাতে। আইন অমান্য আন্দোলন শেষ পর্যায়ে। এরপর গান্ধীজি হরিজনদের উন্নতি সাধন ও অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনে আত্মনিয়োগ করেন। 1932 সালে গান্ধীজি সর্বভারতীয় হরিজন সভা গঠন করেন। ওই বছরই তিনি সর্বভারতীয় অস্পৃশ্য বিরোধী লীগ গঠন করেন। আইন অমান্য আন্দোলন উৎসাহ হারিয়ে ফেলে তিনি 1933 খ্রিস্টাব্দের 1 আগস্ট ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। 1934 খ্রিস্টাব্দে তিনি আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন। অধ্যায়ভিত্তিক এমসিকিউ কি হতে পারে? ডান্ডি অভিযান শুরু হয় কবে শুরু হয়? 12 মার্চ 1930 খ্রিস্টাব্দে। গান্ধীজি জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন। কেন করেছিলেন? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণার কারণে। আইন অমান্য আন্দোলনের সময় নিষিদ্ধ হয় জাতীয় কংগ্রেস। নেক্সট, কে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? সঠিক উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। নেক্সট কোয়েশ্চেন, গান্ধী আরউইন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? কে করেছিলেন? অপশন 2 এবং 4 হবে। তেজ বাহাদুর, সুপ্রিয়া জয়াকর। দীপাবলি ঘোষণা কে করেছিলেন? সঠিক উত্তর 1929 সালে লর্ড আরউইন। নিখিল ভারত কিষাণ সভা কখন গঠিত হয়েছিল? সঠিক উত্তর 1936। নিম্নলিখিত বিষয়গুলি কালানুক্রমিক সাজালে কি দাঁড়ায়? ডান্ডি মার্চ, সাইমন কমিশন, পুনা চুক্তি, গান্ধী আরউইন চুক্তি। তাহলে প্রথমে হবে সাইমন কমিশন, তারপর ডান্ডি মার্চ, গান্ধী আরউইন চুক্তি, তারপর হচ্ছে পুনা চুক্তি।
1927 সালে যার দ্বারা অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে মার্গারেট কাজিন্স। মহাত্মা গান্ধী কর্তৃক আরউইনকে দেওয়া 11 দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। অপশন এ, বি, সি সবগুলিই হবে সঠিক উত্তর। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।